না বৌদি, আজকে আমি কিছুতেই তোমাকে মায়ের বাড়িতে যেতে দেব না। আজকে তোমাকে আমি কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেব না। যাই হয়ে যাক না কেন, আমি দেখি তুমি আজকে কিভাবে বাড়ি থেকে বেরো। প্রিয়াঙ্কা, দরজা ছাড়ো বলছি, আমাকে যেতে দাও, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি কোথাকার কে হ্যাঁ, যে তুমি আমাকে মায়ের বাড়িতে যাওয়া থেকে আটকাবে? আমার শাশুড়ি মা এখানে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কথা বলছে না, আর তুমি এত সাহস পাচ্ছ কোথা থেকে? সঙ্গীতা তার স্বামী, শাশুড়ি মা, এক ননদ এবং 6 মাসের এক ছোট্ট বাচ্চা ছেলেকে নিয়ে বাস করে। সঙ্গীতা ভীষণই জেদি প্রকৃতির মেয়ে ছিল। সে সবসময় যেটা ঠিক বলে মনে করত সেটাই করে থাকতো। কেউ কোনো ভালো পরামর্শ দিলেও সঙ্গীতা কখনোই সেটা মেনে নিতে পারত না। আর একদিন বর্ষাকালের মধ্যেই সঙ্গীতা তার মায়ের বাড়িতে যাবে বলে ঠিক করে। আচ্ছা মা, বলছি আমি কিছুদিনের জন্য আমার মায়ের বাড়িতে যাব। এই বর্ষাকালে আমার বাড়িতে থাকতে একদম ভালো লাগছে না, তাই আমি এই বর্ষাকালে অন্তত 15 দিন আমার মায়ের বাড়িতে থাকতে চাই। কারণ এই বর্ষাকালে আমি আমার মায়ের হাতের পকোড়া, খিচুড়ি, ইলিশ মাছ ভাজা, ইলিশ ভাপা, তালের বড়া আরো অনেক ভালো ভালো খাবারগুলো খুব মিস করছি। কিন্তু বৌদি, বর্ষাকালে তো মা এই খাবারগুলো রান্না করেই থাকে। এই তো আজকেই তো মনে হয় মা খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা রান্না করবে। তোমার কি তাহলে শাশুড়ি মায়ের হাতের খাবার পছন্দ নয়? দেখো, সবসময় ফালতু কথা বলবে না। নিজের মায়ের হাতের রান্নার সঙ্গে কখনো কারোর তুলনা করা যায় না। আমি বলছি না তোমার মা খারাপ রান্না করে, হ্যাঁ ভালো রান্না করে ঠিকই, কিন্তু আমার মা তার চেয়েও সেরা খাবার রান্না করে। আমি ছোটবেলা থেকে আমার মায়ের হাতের খাবার খেয়ে বড় হয়েছি। মায়ের হাতের খাবারকে মিস করব, এটাই তো স্বাভাবিক। তুমি যখন শ্বশুর বাড়িতে চলে যাবে দেখবে তুমিও তখন তোমার মায়ের হাতের খাবার মিস করবে। আরে বৌদি, তুমি তো সিরিয়াস হয়ে গেলে। তুমি আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছ যেন আমি তোমাকে তোমার মায়ের বাড়িতে যেতে বারণ করছি। আমি তো একটু তোমার সঙ্গে মজা করছিলাম, তুমি কিছু মনে করো না। আর এই শুনে সঙ্গীতার খুবই রাগ হয়, তাই সে পরের দিনই বাপের বাড়িতে চলে যাবে বলে ঠিক করে। আর সঙ্গীতা মনে করে মায়ের বাড়িতে যাওয়ার আগে অবশ্যই একবার তার পার্লারে যাওয়া দরকার, কারণ সঙ্গীতা রূপচর্চা করতেও খুবই ভালোবাসত। কিন্তু সকাল থেকে বৃষ্টিপাত হওয়ায় সঙ্গীতা কিছুতেই বাড়ির বাইরে বেরোতে পারে না। এভাবেই দেখতে দেখতে বিকেল হয়ে আসে। প্রিয়াঙ্কা, বলছি কয়েক ঘন্টার জন্য বল্টুকে নিজের কাছে রাখো তো। আসলে কালকে তো আমি মায়ের বাড়িতে যাব, আজকে একটু আমাকে পার্লারে যেতে হবে। অনেকদিন হলো ফেসিয়াল করা হয়নি, শ্যাম্পু করা হয়নি, হেয়ার স্পা করা হয়নি, কারণ এই বল্টুর জন্য এখন তো আমি নিজের কেয়ার করতেই পারি না। কিন্তু বৌদি, এখন তো বাইরে বৃষ্টি হচ্ছে, তুমি পার্লারে যাবে কিভাবে? বাইরে এমন বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা নিয়ে গেলেও কিন্তু ভিজে যাবে। তুমি তো তোমার মায়ের বাড়িতে যাওয়ার পরও ওখানকার কোনো পার্লারে যেতে পারবে না। না, তোমার মাথা খারাপ? আমি এই অবস্থায় নিজের মায়ের বাড়িতে গেলে আমার জেঠুর মেয়েরা আমাকে নিয়ে হাসাহাসি করবে, ভাববে বিয়ের পরে আমি নিজের কেয়ার করা, নিজের মেনটেন করা বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, বুঝেছি, বল্টুকে তুমি ধরতে পারবে না তাই তো? সেটা তো তুমি আমাকে ডিরেক্ট বলে দিতে পারো, এরকম ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? আরে না না বৌদি, আমি এরকম কিছু বলতে চাইনি। দাও, তুমি বল্টুকে আমার কাছে দাও, আর তুমি সাবধানে যেও, কেমন? থাক প্রিয়াঙ্কা, অত ন্যাকামি আর করতে হবে না। আমি জানি তুমি একদমই চাও না যে আমি আমার মায়ের বাড়িতে যাই, কারণ আমি আমার মায়ের বাড়িতে চলে গেলে শাশুড়ি মা তো তোমাকেই কাজ করতে বলবে, এমনকি আমার ভাগের কাজগুলোও তোমাকে করতে হবে। তাই তুমি ভয় পাচ্ছ, তাই তো? একদমই নয় বৌদি, তুমি ভুল ভাবছো। বাড়ির কাজকর্ম করা নিয়ে আমি একদমই চিন্তা করছি না। আর তোমার হয়ে যদি আমি কিছুদিন বাড়ির কাজ করে দিই তাতে কি বা হবে? সঙ্গীতা তার ননদের কোনো কথা শোনে না। সে সোজা বল্টুকে নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে চলে যায়। মা, আপনি আপনার নাতিকে 2-1 ঘন্টার জন্য নিজের কাছে রাখতে পারবেন নাকি আপনিও পারবেন না? আমি মায়ের বাড়িতে যাব বলে আপনার মেয়ের তো একেবারে গায়ে জ্বালা ধরছে। আশা করছি আপনার কোনো আপত্তি নেই। নিজের বৌমাকে এরকম ভাবে রেগে রেগে কথা বলতে দেখে কমলা দেবী কোনো কথা বলে না। সে চুপচাপ বল্টুকে কোলে নিয়ে নেয়, কারণ কমলা দেবী জানি এখন যদি এই বৃষ্টির মধ্যে সঙ্গীতাকে পার্লারে যেতে বারণ করা হয় তাহলে সঙ্গীতা কারোর কোনো কথাই শুনবে না, বরং সে তার শাশুড়ি মায়ের সঙ্গেও ঝগড়া করতে শুরু করে দেবে। তাই কমলা দেবী ভয়ে কোনো কথা বলে না। আসলে কমলা দেবী বাড়িতে ঝগড়া ঝামেলা, অশান্তি একেবারেই পছন্দ করত না, আর সেই ভয়ে কমলা দেবী বেশিরভাগ সময় চুপ করেই থাকতো। সঙ্গীতা তখনই বল্টুকে তার শাশুড়ি মায়ের কাছে দিয়ে বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে পার্লারে চলে যায়, কিন্তু প্রচন্ড বৃষ্টির মধ্যে সেই পার্লার বন্ধ থাকে। এ বাবা, সামান্য বৃষ্টি হতে পার্লার বন্ধ করে দিয়েছে, কি অদ্ভুত! বর্ষাকালে কি মেয়েরা তাহলে নিজেদের রূপচর্চা করতে পারবে না? যে করেই হোক না কেন আজকে তো আমাকে ফেসিয়াল করতেই হবে আর হেয়ার স্পাও করতে হবে, কারণ আমি তো কালকেই মায়ের বাড়ি যাব। আমি বরং দূরে একটা পার্লার আছে সেখানেই যাই।
এভাবেই সঙ্গীতা নিজের ছেলের কথা চিন্তা না করে ক্যাব বুক করে অনেক দূরের এক পার্লারে চলে যায়। আর এর ফলে সঙ্গীতার অনেক বেশি সময় লেগে যায়। 4 ঘন্টা কেটে গেলেও সঙ্গীতা কিছুতেই বাড়ি ফিরতে চায় না। এর ফলে বল্টুকে নিয়ে প্রিয়াঙ্কা এবং তার মা দুজনেই বিপদে পড়ে। কারণ সঙ্গীতা বাড়ি থেকে বেরোতে না বেরোতেই বল্টু কাঁদতে শুরু করে। আর তখন থেকে প্রিয়াঙ্কা বল্টুকে কোনো রকমে শান্ত করার চেষ্টা করে, কিন্তু বল্টুর খুবই খিদে পেয়ে যাওয়ায় সে কিছুতেই না খেয়ে থাকতে চায় না। আর এভাবেই প্রায় 5 ঘন্টা পর সঙ্গীতা বাড়িতে ফিরে আসে আর বল্টুকে দুধ খাইয়ে শান্ত করে। বল্টুকে দুধ খাওয়ানো হয়ে গেলে সঙ্গীতা তাকে বিছানার উপর শুইয়ে দিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে। কিন্তু বল্টু কিছুতেই বেশিক্ষণ ধরে বিছানায় শুয়ে থাকতে চায় না, তাই সে আবার কাঁদতে শুরু করে। আর এই দেখে প্রিয়াঙ্কা বলে, বৌদি, বল্টুকে আমার কাছে দাও, তুমি ব্যাগ গুছিয়ে নাও। বল্টু, এসো বল্টু, আমার কাছে এসো, আমার সোনা বল্টু। কালকে তুমি চলে যাবে, পিসি তোমাকে খুব মিস করবে বাবু। তুমি তাড়াতাড়ি চলে আসবে কেমন, কারণ পিসি তোমাকে ছাড়া থাকতে পারে না, তুমি তো জানো। বাবা আদিক্ষেতা, মরে যাই। তুমি যতই তাড়াতাড়ি আসার কথা বলো না কেন প্রিয়াঙ্কা, আমি তো এবার ঠিক করেছি 1 মাসের আগে আমি কিছুতেই বাড়িতে আসবো না। এই শ্রাবণ মাসটা আমি পুরোপুরি ভাবে আমার মায়ের বাড়িতেই থাকবো। ভেবেছিলাম 15 দিনেই চলে আসবো, কিন্তু তুমি যেহেতু চাও না আমি মায়ের বাড়িতে যাই, তাই আমি এবার 1 মাসই থাকবো। সঙ্গীতার কথা শুনে প্রিয়াঙ্কা কিছু না বলেই বল্টুকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এভাবে সেদিনটা কাটে। আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে সঙ্গীতা মায়ের বাড়িতে যাওয়ার জন্য তৈরি হতে শুরু করে। সে খুব সুন্দর একটা দামি শাড়ি পরে এবং খুবই ডিপ মেকআপ করে। কিন্তু সঙ্গীতা যখন বাড়ি থেকে বের হতে যাবে তখনই প্রচন্ড জোরে বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সঙ্গীতা কিছুতেই বাড়ির বাইরে বেরোতে পারে না। বৌদি, বাইরে কিন্তু ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, তাই তুমি এখন বেরিও না। বৃষ্টি কমে যাক, তারপর না হয় তুমি যাবে, না হলে কিন্তু তুমিও ভিজে যাবে আর বল্টুও ভিজে যাবে। হ্যাঁ জানি, আমাকে অত লেকচার দিতে হবে না। তুমি তো খুব খুশি হচ্ছ তাই না? বৃষ্টির জন্য আমি মায়ের বাড়িতে যেতে পারছি না, তোমার মনের আশা পূরণ হচ্ছে। কিন্তু আজকে যতই যাই হোক না কেন, আমি তো মায়ের বাড়িতে যাবই, আর আমাকে কেউ আটকাতে পারবে না। আমিও দেখি আজকে কতক্ষণ বৃষ্টি হয়। এভাবে সঙ্গীতা সকাল থেকে রেডি হয়ে একইভাবে বসে থাকে। আর দেখতে দেখতে বিকাল হয়ে আসে, কিন্তু কিছুতেই বৃষ্টি কমতে চায় না। না, আজকে মনে হচ্ছে বৃষ্টি থামবে না। এই বৃষ্টির মধ্যেই আমাকে বেরিয়ে যেতে হবে। আর এমনিও আমি তো ক্যাবে করেই যাব, গাড়ি একেবারে আমাদের বাড়ির সামনেই আসবে। ছাতা নিয়ে কোনো রকমে গাড়িতে উঠে পড়লেই সমস্যা মিটে যাবে। কিন্তু বৌমা, এই বৃষ্টির মধ্যে যাওয়া কিন্তু একদমই ঠিক হবে না। বাইরে কিন্তু প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে, তাই আমি বলছিলাম আজকের দিনটা ছাড়ো, তুমি না হয় কালকে মায়ের বাড়িতে যেও। আর তাছাড়া বৌদি, এই বৃষ্টির জন্য চারিদিকে কিন্তু রাস্তাঘাটে জল জমে আছে। পুরো রাস্তাঘাট একেবারে নদীতে পরিণত হয়েছে। আর এই বৃষ্টিতে তুমি কোনো গাড়ি বুক করতেও পারবে না। এই বৃষ্টির মধ্যে ক্যাব কিছুতেই পাওয়া যাবে না। শোনো, তোমার অভিশাপে না কিচ্ছু হবে না। কে বলেছে আমি গাড়ি বুক করতে পারবো না? আমি এখনই তোমাকে গাড়ি বুক করে দেখাচ্ছি। এই বলে সঙ্গীতা অনলাইনে গাড়ি বুক করার চেষ্টা করে, কিন্তু সে অনেক চেষ্টা করলেও কোনো গাড়ি বুকিং নিতে চায় না। সমস্ত গাড়ির ড্রাইভার এই বৃষ্টির মধ্যে সঙ্গীতার বুকিং ক্যান্সেল করে দেয়। আর সঙ্গীতা কিছুতেই তার ননদের সামনে নিজেকে ছোট করতে চায় না। না, আমি বরং গাড়ি বুক করব না। এই বর্ষাকালে গাড়িগুলোর ভাড়া অনেক বেশি দেখাচ্ছে। প্রত্যেকদিন যেরকম ভাড়া নেয় তার তুলনায় 3 গুণ বেশি ভাড়া চাইছে। আসলে এই বর্ষাকালটাই তো ওদের ইনকাম করার সময়। কোনো সমস্যা নেই, আমি অটো করেই চলে যাব। মা, আমি আসছি। বৌদি, তুমি অটো করে মায়ের বাড়িতে যাবে বলছো? আমাদের বাড়ি থেকে অটো স্ট্যান্ড কিন্তু 10 মিনিট দূরে। তুমি এই প্রচন্ড বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বল্টুকে কোলে নিয়ে আবার এত বড় ব্যাগ নিয়ে 10 মিনিট হেঁটে অটো স্ট্যান্ডে কিভাবে যাবে? তুমি ভিজে যাবে তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বল্টু বৃষ্টিতে ভিজলে ওর কিন্তু শরীর খারাপ করবে। আমার বাচ্চা আমি বুঝে নেব, আর আমি কিভাবে আমার মায়ের বাড়িতে পৌঁছাবো সেটা আমার ব্যাপার। এই বলে সঙ্গীতা বাড়ি থেকে বেরোতে যাবে, তখনই প্রিয়াঙ্কা দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। আর সে কিছুতেই তার বৌদিকে বাড়ির বাইরে বেরোতে দেয় না, কারণ বাইরে তখনও প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। এই বৃষ্টির মধ্যে আমি তোমাকে বাড়ির বাইরে বেরোতে দেব না বৌদি। তোমার যদি এতই মায়ের বাড়িতে যাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি বল্টুকে আমার কাছে রেখে যাও, তুমি একা চলে যাও। আমি বল্টুকে বৃষ্টিতে ভিজতে দেব না।
প্রিয়াঙ্কার কথা শুনে সঙ্গীতার খুবই রাগ হয় আর সে ঠাসিয়ে তার ননদকে একটা চড় মারি। এর ফলে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে আর প্রিয়াঙ্কা কাঁদতে শুরু করে। তবুও সঙ্গীতা সমস্ত কিছু উপেক্ষা করে বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে অনেক কষ্ট করে অটো স্ট্যান্ডে গিয়ে পৌঁছায়, কিন্তু সেই অটো কিছুটা দূর যাওয়ার পরই বৃষ্টির জল ঢুকে অটো খারাপ হয়ে যায়। এর ফলে নিরুপায় হয়ে সঙ্গীতাকে মাঝ রাস্তায় নেমে পড়তে হয় আর সে হেঁটে হেঁটে এগিয়ে যেতে শুরু করে অন্য কোনো অটো পাওয়ার আশায়। কিন্তু হাঁটু ভর্তি জলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে সঙ্গীতা হঠাৎ করে এক গর্তের মধ্যে পড়ে যায়। এর ফলে তার মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগে আর তার মাথা থেকে রক্ত পড়তে শুরু করে। শুধু তাই নয়, সঙ্গীতার কোল থেকে বল্টু জলের মধ্যে পড়ে যায়। কেউ বাঁচাও, কেউ প্লিজ হেল্প করো, আমার ছেলেটাকে বাঁচাও, কেউ, আমার ছেলেটা জলে পড়ে গেছে। এমন সময় সেখানে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা ফাল্গুনী দেবী আসে আর ফাল্গুনী দেবী তাড়াতাড়ি করে বল্টুকে কোলে তুলে নেয়। সঙ্গীতাকেও হাত ধরে টেনে তোলে। ফাল্গুনী দেবী সেই বৃষ্টির মধ্যে সঙ্গীতা এবং তার ছেলেকে তখনই নিজের বাড়িতে নিয়ে যায়। আর সঙ্গীতার মাথায় খুব চোট লাগায় ফাল্গুনী দেবী ভালো করে পরিষ্কার করে তার মাথায় ব্যান্ডেজ করে দেয়। এমনকি জলের মধ্যে সঙ্গীতার ফোনও হারিয়ে যায়। তাই সঙ্গীতা ফাল্গুনী দেবীর ফোন থেকে নিজের ননদকে ফোন করে আর খবর পেয়ে প্রিয়াঙ্কা তখনই কাঁদতে কাঁদতে সেখানে ছুটে আসে। বৌদি, তুমি ঠিক আছো তো? বৌদি, এ বাবা বৌদি, তোমার একই অবস্থা হয়েছে। আর বৌদি, বল্টুর কিছু হয়নি তো? আমি অনেকবার তোমাকে ফোন করছিলাম কিন্তু তোমার ফোন সুইচ অফ বলছিল। বৌদি চলো, আমি গাড়ি বুক করে এনেছি, আমি তোমাকে তোমার মায়ের বাড়িতে পৌঁছে দিচ্ছি। আমাকে ক্ষমা করে দাও প্রিয়াঙ্কা, তোমার কথা যদি আমি শুনতাম তাহলে আজকে আমাকে এই বিপদ দেখতে হতো না। আমি শুধু ভাবছি আজকে যদি এই কাকিমা না থাকতো তাহলে কত বড় বিপদ হয়ে যেত, বল্টুর অনেক বড় ক্ষতি হয়ে যেত। তুমি আমাকে বারে বারে এই বৃষ্টিতে মায়ের বাড়িতে যেতে বারণ করেছো, কিন্তু আমি তোমার কথা শুনিনি। আজকে আমি আর কিছুতেই মায়ের বাড়িতে যাব না, চলো আমরা বাড়ি ফিরে যাই। এই বলে সঙ্গীতা তার ননদের সঙ্গে আবার শ্বশুর বাড়িতে ফিরে যায় আর সঙ্গীতা তার ভুলের জন্য তার স্বামী এবং শাশুড়ি মায়ের কাছেও ক্ষমা চায়। কিছুদিন পর বৃষ্টিপাতের পরিমাণ একেবারে কমে গেলে সঙ্গীতা তার ছেলেকে নিয়ে হাসি খুশি মায়ের বাড়িতে চলে যায়। বিদিশা দেবী তার দুই বৌমা রীতা এবং রচনাকে নিয়ে বাস করে। আর বিদিশা দেবীর দুই বৌমা ভীষণ পরিমাণে অহংকারী প্রকৃতির ছিল। তারা তাদের শাশুড়ি মাকে সবসময় অবজ্ঞা করে, কিন্তু বিদিশা দেবী এতটাই ভালো মনের মানুষ যে সবসময় তার দুই অহংকারী বৌমাকে সে ভীষণই স্নেহ করে আর তাদের দুজনকে খুবই ভালোবাসা দেয়। মা, আজকে ভীষণ গরম পড়েছে, তাই আমার এখন আমের শরবত খেতে ইচ্ছে করছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে আমাকে আমের শরবত বানিয়ে নিয়ে এসে খাওয়ান তো। হ্যাঁ বৌমা, আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তোমার জন্য আমের শরবত বানিয়ে নিয়ে আসছি, কিন্তু তুমি 5 মিনিট অপেক্ষা করো, কারণ আমি ছোট বৌমা জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে ছাদে মেলে দিয়ে আসি। উফ, আপনি তো দেখছি সবসময় আপনার ছোট বৌমার কাজ করতে ব্যস্ত থাকেন, আর আমার সারাদিনের কাজগুলো কে করবে শুনি? এই বলে রীতা তার শাশুড়ি মায়ের উপর ভীষণ পরিমাণে জোর জুলুম করতে শুরু করে দেয়। তাই বিদিশা দেবী তার ছোট বৌমার শাড়ি জামা কাপড় কাচা বাদ দিয়ে আগে বড় বৌমার জন্য রান্নাঘরে গিয়ে আমের শরবত বানিয়ে নিয়ে আসে। আর এই দেখে ছোট বৌমার ভীষণ পরিমাণে রাগ হয়, তাই সেও তার শাশুড়ি মাকে কথা শোনাতে ছাড়ে না। ও, এখন আমার জামা কাপড় ধোয়া আপনার কাছে দ্বিতীয় হয়ে গেল আর আপনার বড় বৌমার চাহিদা প্রথম হয়ে গেল? ঠিক আছে, আমিও ব্যাপারটা মনে রাখলাম। কতবার আপনাকে বললাম যে আজকে সন্ধ্যাবেলা আমার একটা পার্টি আছে, আমাকে আমার শাড়ি জামা কাপড়গুলো ধুয়ে দিন, আমি সন্ধ্যাবেলা পরে পার্টিতে যাব, কিন্তু এখনো কিছুই হলো না। বিদিশা দেবী এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে ছাদে গিয়ে তার ছোট বৌমার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসে। এভাবে দুই অহংকারী বৌমার 5 মাস খাটতে খাটতে ভালো শাশুড়ি মা একেবারে নাজেহাল হয়ে ওঠে। আর দেখতে দেখতে এভাবেই বেশ কিছুদিন কাটে। একদিন, মা, আজকে আমরা বিকেলবেলা শপিং করতে যাচ্ছি, কারণ আমাদের বর বেশ মোটা টাকা স্যালারি পেয়েছে আর তাদের ইনক্রিমেন্টও হয়েছে। ওরা আমাদের টাকা দিয়েছে আর বলেছে আমাদের পছন্দ মতো যা ইচ্ছা হয় তাই কিনে নিতে। আর তাই আমি আর রচনা আজকে শপিং করতে যাব, আপনি আমাদের জন্য অপেক্ষা করবেন না, কেমন? এই বলে দুই অহংকারী বৌমা বিকেলবেলা গাড়ি করে শপিং করতে চলে যায় আর তারা দুজনে মিলে নিজেদের জন্য অনেক দামি দামি শাড়ি জামা কাপড় কিনে নেয়। শপিং করা হয়ে গেলে দুই বৌমা রাত্রি 10টার সময় বাড়িতে ফিরে আসে আর তখন তাদের শাশুড়ি মা সবেমাত্র সারা বাড়ির কাজ সেরে একটু সিদ্ধ ভাত খেয়ে ঘুমাতে যাবে। এমন সময়
কি হলো মা, আমাদেরকে দেখে এরকম লাইট বন্ধ করে ঘুমাতে চলে যাচ্ছেন কেন? আমাদের দুই বৌমাকে খেতে দেবে কে? সারাদিন ঘোরার পর আমাদের খুব খিদে পেয়ে গেছে, তাই আমাদেরকে খেতে দিন। আর হ্যাঁ, এই যে আমাদের হাত থেকে শপিং ব্যাগগুলো নিয়ে যান, আমাদের দুজনের ঘরে রেখে দিন, কারণ এই ব্যাগগুলো ভীষণ ভারী আর বইতে ভালো লাগছে না। এই বলে দুই বৌমা নিজেদের হাজারটা শপিং ব্যাগ তাদের বয়স্ক শাশুড়ি মায়ের হাতে দিয়ে দেয়। আর বৃদ্ধা শাশুড়ি মা কোনো মতে কষ্ট করে সেই ব্যাগগুলো নিয়ে তার অহংকারী বৌমাদের ঘরে রেখে আসে। বলছি বৌমা, আজকে আমার শরীরটা ভালো লাগছে না, তাই আমি বাড়ির সবার জন্য রান্না করতে পারিনি। আমাকে আমার দুই ছেলে ফোন করেছিল যে ওদের বাড়িতে ফিরতে রাত হবে, তাই ওরা আজকে বাইরে থেকেই খেয়ে আসবে। তাই আমি ভেবেছি হয়তো তোমরাও বাইরে থেকে খেয়ে আসবে, সেই জন্য আমি আমার মতো সিদ্ধ ভাত রান্না করেছিলাম। এই কথা শেষ হতে না হতেই দুই বৌমা রেগে গিয়ে বাড়িতে একেবারে তাণ্ডব নৃত্য শুরু করে দেয়। কি আপনার এত বড় সাহস? আপনি আমাদের দুজনের জন্য রান্না করেননি? আমরা কি একবারও বলেছি যে আমরা রাত্রিবেলা এসে বাড়িতে খাবার খাবো না? আর আপনি কেমন স্বার্থপর মহিলা, নিজের মতো একা খাবার রান্না করে গিলে ফেললেন। আর দিদি, আমাদের শাশুড়ি মা এতটাই বদমাইশ যে আমরা বাড়িতে ফেরার আগে উনি আলো নিভিয়ে ঘুমাতে চলে যাচ্ছিলেন। আপনি একবারও চিন্তা করলেন না বলুন যে আমরা বাড়িতে এসে কি খাবো? সত্যি আপনি ভালোই রঙ্গ দেখাচ্ছেন। বৌমা, তোমরা দুজনে দয়া করে চুপ করো, কারণ আমি তোমাদের এত অপমান আর সহ্য করতে পারছি না। সারাদিন তোমাদের সব কাজ আমিই তো করে দিই, এমনকি রান্না বান্না করে খাবারটা মুখের সামনে নিয়ে যাই, আর তোমরা এখন আমাকে এত বড় অপবাদ দিতে পারলে? ছি, উপরওয়ালা তোমাদেরকে কোনোদিনও ক্ষমা করবে না। এভাবে দুই বৌমা যখন শাশুড়ি মায়ের সঙ্গে ইচ্ছা করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে, ঠিক এমন সময় বিদিশার দুই ছেলে পিয়াস এবং শিবম বাড়িতে ফিরে আসে। আর তাদেরকে দেখা মাত্রই দুই অহংকারী বৌমা নিজেদের ব্যবহার একদম পাল্টে নেয়। কি হয়েছে মা? আমরা একটু দুই বৌমা মিলে শপিং করতে গেছি, তাতে আমাদের এত কথা শোনাবেন আপনি? মানলাম যে আজকে আপনাকে সিদ্ধ ভাত খেতে হয়েছে, সেই জন্য আপনি আমাদেরকে এভাবে অপমান করবেন বলুন? সত্যিই তো, বিয়ের আগে বাপের বাড়িতে মা বলতো বিয়ের পর শাশুড়ি মা কোনোদিনও আপন হতে পারে না, আর আপনাকে দেখে সেটাই বুঝতে পারলাম। বিদিশা দেবী কিছুই বুঝতে পারে না তার দুই বৌমা হঠাৎ করে এত ভালো কথা বলছে কেন। তোমরা দুজনে কি বলছোটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উফ মা, তুমি একটু চুপ করবে? কারণ আমরা দুই ভাই তোমাদের এরকম মা বউয়ের ঝগড়া সহ্য করতে পারছি না। আর তাছাড়া আমাদের দুই বউ যদি শপিং করতে যাই তাহলে তো স্বাভাবিকই ওরা রান্না করবে কিভাবে? আর একদিন না হয় তোমাকে সিদ্ধ ভাত খেতে হয়েছে, তাতে তো কোনো কিছু অশুদ্ধ হয়ে যায়নি, তাই আমাদের দুই বউকে আর বকাবকি করো না। বিদিশা দেবী ভালো করেই বুঝতে পারে যে তার দুই ছেলেকে দেখা মাত্রই দুই বৌমা নিজেদের রূপ পাল্টে নিয়েছে, তাই তার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ তার নিজের পেটের ছেলেরাই তাকে ভুল ভাবছে। তাই বিদিশা দেবী একেবারে চুপ করে থাকে। আর দুই অহংকারী বৌমা নিজেদের শাশুড়ি মাকে ফাঁসাতে পেরে মনে মনে একেবারে জয়ের আনন্দ উপভোগ করে। এই যে তোমরা দুইজন যে বললে আজকে শাড়ি কিনতে যাবে, সুতরাং তোমরা কি শাড়ি কিনে এনেছো আমাদেরকে একটু দেখাও তো। আর আমরা দুই ভাই মিলে মায়ের শাড়ি কেনার জন্য যে টাকা দিয়েছিলাম, মায়ের জন্য শাড়ি কিনে এনেছো তো? বিশ্বাস করো, আমরা দুজনে মিলে মাকে শাড়ি কেনার কথা অনেকবার করে বলেছি, কিন্তু মা তো বলছে তোমরা দুজনে এত কম টাকা রোজগার করো, তাই ওই টাকা দিয়ে উনি শাড়ি কিনবেন না, কারণ উনি অনেক দামি শাড়ি পরেন। তাই আমরা দুজনে তোমার মায়ের জন্য শাড়ি কেনার মতো সাহস করতে পারিনি। তোমরা দুজনে আমার নামে আর কত মিথ্যা কথা বলবে? বিশ্বাস কর পিয়াস, শিবম, আমি এই ধরনের কোনো কথাই বলিনি, কারণ তোর দুই বৌমা তো আমাকে শাড়ি কেনার কোনো কথাই বলেনি। এই বলে বিদিশা দেবী কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। কিন্তু দুই বদমাইশ বৌমা শাশুড়ি মায়ের বিরুদ্ধে তাদের দুই বরকে ভুলভাল বুঝিয়ে দেয়, আর সেই জন্য পিয়াস এবং শিবম নিজেদের মাকেই ভুল বুঝে বসে। এভাবেই দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতায় আরো বেশ কিছুদিন কাটে। একদিন, মা, আমার মুখে প্রচন্ড সান ট্যান পড়ে গেছে, তাই আমার মুখে আজকে আপনি ভালো করে ফেসিয়াল করে দিন তো, আর বাড়ির বাদবাকি কাজও করবেন কিন্তু। এই শুনে শাশুড়ি মা প্রথমে তার বড় বৌমার মুখে ভালো করে ফেসিয়াল করে দেয়। আর এই দেখে বদমাইশ অহংকারী ছোট বৌমা শাশুড়ি মায়ের কাছে এসে আবদার করতে শুরু করে, মা, আপনি আমাকে আজকে দুপুরবেলা খাওয়ার পর আম, কাঁঠাল, মুসাম্বি, লেবু, লিচু এসব ফলগুলো সুন্দর করে কেটে ধুয়ে দেবেন, কারণ গরমকালে এসব ফল খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। ঠিক আছে বৌমা, আমি দুপুরবেলা তোমাদের জন্য রান্না করে দিই, কারণ তোমরা তো আবার ডায়েট খাবার খেতে পছন্দ করো। তারপর তোমাদের ফল কেটে দেবো, কেমন? এই বলে শাশুড়ি মা প্রথমে বড় বৌমার জন্য দুপুরবেলা ভালো করে ওটসের খিচুড়ি এবং তার সঙ্গে শসা কেটে দেয়, আর ছোট বৌমার জন্য বিনা তেলে ব্রাউন রাইস দিয়ে মটন বিরিয়ানি রান্না করে। আর রান্না করার পরেই সে তার দুই বৌমার জন্য ফল কাটতে শুরু করে। এভাবেই প্রেসার এবং সুগারের রোগী বিদিশা দেবীকে বেশিরভাগ সময় গরমের মধ্যে রান্নাঘরে সময় কাটাতে হয়। বাড়ির সমস্ত কাজ করার পর বেলা 3টের সময় যখন সে জলখাবার খেয়ে প্রেসারের ওষুধ খেতে যায়, তখন প্রত্যেকদিন জলখাবার খেতে খেতে আমার বেলা 3টে বেজে যায়। তারপর দুপুর বেলার খাবার বেলা 5টার সময়। আমার আর ভালো লাগে না। হে উপরওয়ালা, তুমি আমাকে তুলে নাও না কেন কি জানি।
আপনি প্রত্যেকদিন তো অনেক দামি দামি প্রেসারের ওষুধ খান, জানেন তো? আমি ভাবছি আপনার প্রেসারের ওষুধের টাকাটাই বন্ধ করে দেব। ওই টাকাটা দিয়ে আমি আর আপনার ছোট বৌমা দামি দামি নেল পলিশ কিনবো, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে অর্জুন গাছের ছাল খেলে নাকি প্রেসার কমে যায়। তোমরা যা ইচ্ছে করতে পারো, আমার প্রেসারের ওষুধ বন্ধ করে দাও, আমার সুগারের ওষুধও বন্ধ করে দাও, তারপর পারলে কোনো এক সময় আমার নিঃশ্বাস প্রশ্বাসটাও বন্ধ করে দিও, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। কথাটা কিন্তু আপনি মন্দ বলেননি, কারণ আপনি তো আমাদের কোনো কাজেই লাগেন না। আজকে আপনি যে মটন বিরিয়ানিটা আমাকে রান্না করে খাইয়েছেন, ওতে কিন্তু একদমই নুন ছিল না। তাই আপনার মতো চাকরকে বাড়িতে বসিয়ে রেখে আমাদের কিন্তু কোনো লাভ নেই। এভাবেই কথায় কথায় প্রতিটা সময় বড় বৌমা এবং ছোট বৌমা দুজনে মিলে তাদের অহংকারের কারণে শাশুড়ি মায়ের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে। আজকে ভীষণ গরম পড়েছে, ভাগ্যিস সকালবেলা জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে কপালে একটু ঠান্ডা জলও জুটতো না। এই বলে বিদিশা দেবী ফ্রিজ খুলে ঠান্ডা জল খেতে যাবে, সেই সময় তার দুই অহংকারী বৌমা তার মুখের সামনে থেকে ঠান্ডা জলের বোতল কেড়ে নেয়। আর দুই বৌমার এরকম ঔদ্ধত্যপূর্ণ অসভ্য ব্যবহার দেখে শাশুড়ি মা একেবারে চুপ করে থাকে। কি সাংঘাতিক ব্যাপার, আপনি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে খাচ্ছেন? আপনি জানেন না এই ফ্রিজটা আমি বিয়ের সময় যৌতুকে নিয়ে এসেছিলাম? আপনি এই ফ্রিজটা ব্যবহার করবেন না। আমার বাবা অনেক শখ করে আমাকে বিয়ের সময় ডবল ডোরের এই ফ্রিজটা দিয়েছিল, তাই আমি এই ফ্রিজটা একাই ব্যবহার করব। দিদি একদম ঠিকই বলেছে, আমি যেমন দিদির ফ্রিজ ব্যবহার করি না, তেমন দিদিও আমার ফ্রিজ ব্যবহার করে না। সুতরাং আপনিও আমাদের দুজনের কারো জিনিস ব্যবহার করবেন না। আপনার যদি ঠান্ডা জল খেতে ইচ্ছে হয় তাহলে আপনি কলসির জল খান। এভাবে জল খাওয়ার উপরও দুই বৌমা শাশুড়ি মায়ের উপর নিষেধাজ্ঞা জারি করে। এর ফলে গরমের মধ্যে শাশুড়ি মা ঠান্ডা জল খেতে পারে না, আর সঠিক সময়ে প্রেসার কিংবা সুগারের ওষুধও খেতে পারে না। এমনকি তার দুই বৌমা সবসময় দুপুরে বেশি বেশি করে খাবার খেয়ে নেয়, আর এর ফলে শাশুড়ি মায়ের কপালে ঠিকমতো খাবারও জোটে না। একদিন দুপুরবেলা গরমের মধ্যে সারা ঘর বাড়ি মোছার সময়, উফ, এই গরমে আমার ভীষণ শরীর খারাপ লাগছে, আমি চোখে ঠিকমতো দেখতেও পাচ্ছি না, এবার যে কি করব, মনে হচ্ছে আমি অজ্ঞান হয়ে মাথা ঘুরে পড়েই যাব। এই বলতে না বলতেই বিদিশা দেবী অজ্ঞান হয়ে মাথা ঘুরে সিঁড়ি থেকে পড়ে যায়, আর তার মাথায় ভয়াবহ চোট লাগে। শাশুড়ি মায়ের এরকম ভয়াবহ অবস্থা দেখে দুই অহংকারী বৌমা ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তারা দুজনে মিলে শাশুড়ি মাকে নার্সিং হোমে নিয়ে যায়। বিদিশা দেবীর দুই ছেলে যখন এই ঘটনা জানতে পারে, তখন তারা সমস্ত কাজ ফেলে রেখে নার্সিং হোমে চলে আসে। দেখুন, আপনাদের মায়ের শরীরের কন্ডিশন কিন্তু ভালো নয়, আর ওনাকে চেক আপ করে আমি যা বুঝলাম উনি একদম ভালো করে খাওয়া দাওয়া করেন না, আর সাথে প্রেসার কিংবা সুগারের ওষুধ পর্যন্ত খান না, আর বাড়িতে অত্যাধিক চাপ নিয়ে কাজকর্ম করার ফলে ওনার শরীরের অবস্থা একেবারে খারাপ হয়ে পড়েছে। উনি আর বেশি দিন বাঁচবে বলে তো মনে হচ্ছে না। ডাক্তারবাবুর এমন কথা শুনে দুই ছেলের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, আর তারা তাদের দুই অহংকারী বৌমাকে ভীষণ পরিমাণে তিরস্কার করে। বাড়িতে শাশুড়ি মায়ের চিকিৎসা করার জন্য এবং সেবা করার জন্য নার্স নিয়ে আসার ফলে বদমাইশ দুই অহংকারী বৌমা তাদের শাশুড়ি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না। এমনকি শাশুড়ি মা যেহেতু শয্যাশায়ী, তাই দুই বৌমার জন্য সে এখন কোনো কাজও করতে পারে না, তাই এখন দুই বৌমাকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয়। এতদিন শাশুড়ি মা আমাদের পেছনে খেটেছে বলে বাড়ির কোনো কাজ আমাদেরকে করতে হয়নি, আর আমি এখন একদমই রান্না করতে পারছি না রে ছোট। তুই যেহেতু বাড়ির ছোট বউ, তাই কাল থেকে তুই রান্না বান্না করবি। আমি মোটেই রান্না বান্না করতে পারবো না, কারণ আমার ম্যানিকিওর করা নখগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে। সুতরাং রান্না বান্না তুমি করবে, ঘর বাড়িও তুমি মুছবে, কারণ আমার বর কিন্তু তোমার থেকে বেশি টাকা রোজগার করে। এতদিন ধরে দুই বৌমা মিলে যেখানে তাদের শাশুড়ি মায়ের উপর অত্যাচার করত, আর এখন দুই বৌমার মধ্যেই বাড়ির কাজ করা এবং রান্না বান্না নিয়ে ভালো মতো ঝগড়া বেঁধে যায়। কিন্তু যেহেতু তাদের দুই বৌমাকেই এখন বাড়ির কাজকর্ম করতে হয়, তাই এখন তারা তাদের শাশুড়ি মায়ের ভালো মানুষের মর্ম হাড়ে হাড়ে বুঝতে পারে। এর ফলে তারা তাদের শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। ভাগ্যিস আমি শরীর খারাপ হয়ে শয্যাশায়ী হলাম, না হলে কোনোদিনও তোমাদের মতো অহংকারী দুই বৌমার অহংকারের পতন আমি দেখতে পেতাম না। যাক, তোমাদের যে শুভবুদ্ধির উদয় হয়েছে তাই দেখে আমি খুবই খুশি। তারপর থেকে দুই অহংকারী বৌমা তাদের শাশুড়ি মায়ের উপর আর কোনো অত্যাচার করে না, আর তারা সকলে মিলে একসঙ্গে হাসি খুশি বসবাস করতে শুরু করে।